ওয়েলকাম ব্যাক। হৃদয়ে আছি আপনাদের সঙ্গে। আজ যে ঘটনাটি শুনতে চলেছেন সেটি আমাদের কাছে কয়েকদিন আগে লিখে পাঠিয়েছেন একজন শ্রোতা। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম হৃদয় ভাই, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। বর্তমানে আমি একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে কাজ করি। আজ আমি যে ঘটনাটি আপনাদের বলবো সেটি ঘটেছিল 2023 সালের 17 নভেম্বর গভীর রাতে। আজও সেই রাতের কথা মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে। আমি আগে কখনো ভূতপ্রেত বা অলৌকিক কোনো ঘটনা বিশ্বাস করতাম না, কারণ আমার কাজের জন্য অনেক মরদেহ বহন করতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত, কখনো হাসপাতাল থেকে গ্রামের বাড়ি, আবার কখনো এক জেলা থেকে অন্য জেলায় মরদেহ নিয়ে গেছি, কিন্তু কোনোদিন এমন কিছু দেখিনি বা শুনিনি যা আমাকে ভয় পাইয়ে দিতে পারে। সেদিন রাত প্রায় 11:49। আমরা অফিসে বসে দিনের শেষ ট্রিপের হিসেব লিখছিলাম। এমন সময় অফিসের ফোন বেজে উঠল। আমাদের ম্যানেজার ফোন ধরলেন। কয়েক সেকেন্ড কথা বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রাকিব, একটা জরুরি ট্রিপ আছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন বৃদ্ধের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যেতে হবে, এক্ষুনি বেরোতে হবে। আমি আর আমাদের ড্রাইভার সেলিম ভাই 5 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছতে আমাদের বেশি সময় লাগল না। সেখানে গিয়ে দেখি কয়েকজন মানুষ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। কারো মুখে কোনো কথা নেই। সবার চোখ লাল, বুঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছেন। জানতে পারলাম বৃদ্ধের নাম আব্দুল মালেক মোল্লা, বয়স 72 বছর। বিকেলের দিকে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। মরদেহটি মর্গে না রেখে পরিবারের অনুরোধে সেদিন রাতেই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সব কাগজপত্র শেষ করে হাসপাতালের কর্মীরা খুব যত্ন করে মরদেহটি সাদা কাফনে মুড়ে স্ট্রেচারে তুলে দিলেন। আমরা স্ট্রেচারটি অ্যাম্বুলেন্সের ভেতরে লক করে দিলাম। মৃত ব্যক্তির বড় ছেলে, ছোট ভাই এবং এক ভাতিজা আমাদের সঙ্গে রওনা হলেন। আমি সামনের সিটে ড্রাইভারের পাশে বসলাম। পেছনে মৃতদেহর পাশে 3 জন আত্মীয়। রাত তখন প্রায় 12:20। শহরের আলো ধীরে ধীরে পিছনে পড়ে রইল। সামনে শুধু অন্ধকার রাস্তা। সেদিন আকাশে চাঁদ ছিল না, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছিল। রাস্তার দুপাশে বড় বড় গাছ, বাতাসে ডালপালা দুলছিল। চারিদিকে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের শব্দ আর ওয়াইপারের ছন্দ। প্রায় 40 মিনিট কোনো কথা ছাড়াই চলার পর হঠাৎ সেলিম ভাই খুব আস্তে করে আমাকে বললেন, রাকিব, একটা কথা বলি। আমি বললাম, জি বলেন। তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ যেন খুব আস্তে কথা বলছে। আমি হালকা হেসে বললাম, হয়তো ওনারা নিজেদের মধ্যে কথা বলছেন। সেলিম ভাই মাথা নেড়ে বললেন, না, আমি ভালো করে শুনেছি। মনে হলো একজন বয়স্ক মানুষের গলা। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পিছনে বসে থাকা 3 জন কেউ কথা বলছেন না। একজন জানালার বাইরে তাকিয়ে আছেন, আরেকজন মাথা নিচু করে বসে আছেন। মৃত ব্যক্তির বড় ছেলে চুপচাপ বাবার কাফনের দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, আপনার হয়তো ভুল শুনেছেন। সেলিম ভাই আর কিছু বললেন না। গাড়ি আবার চলতে লাগল। আরও 5-6 মিনিট পর হঠাৎ আমার নিজের কানে খুব স্পষ্ট একটি শব্দ ভেসে এলো, আমাকে বাড়ি নিয়ে চলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি এক ঝটকায় পেছনে তাকালাম। সবাই আগের মতোই বসে আছে, কেউ কথা বলছে না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ক্লান্তির কারণে ভুল শুনেছি। ঠিক সেই মুহূর্তে সেলিম ভাই কাঁপা গলায় বললেন, রাকিব, এবার তুমিও শুনেছ তাই না? আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ ঠিক সেই মুহূর্তে আবারও একই কণ্ঠ ভেসে এলো,
এবার আগের চেয়েও আরো পরিষ্কার। আমাকে বাড়ি নিয়ে চলো। আমি ধীরে ধীরে রিয়ারভিউ মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তা আজও কাউকে সহজে বিশ্বাস করাতে পারিনি। আমি ধীরে ধীরে রিয়ারভিউ মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তা আজও কাউকে সহজে বিশ্বাস করাতে পারিনি। কাফনে মোড়ানো মৃতদেহের মাথার দিকের কাপড়টা যেন খুব আস্তে একবার কেঁপে উঠল। আমি চোখ কচলে আবার তাকালাম। সবকিছু আবার স্বাভাবিক। আমি নিজেকে বোঝাতে লাগলাম, হয়তো চলন্ত গাড়ির ঝাঁকুনির কারণেই এমনটা হয়েছে। ঠিক তখনই পেছন থেকে মৃত ব্যক্তির বড় ছেলে ভয় পাওয়া গলায় বললেন, ভাই, গাড়িটা একটু থামান। সেলিম ভাই রাস্তার পাশে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলেন। আমরা সবাই নিচে নেমে এলাম। চারিদিকে ঘন অন্ধকার, দূরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। টর্চের আলো ফেলতেই দেখি মৃতদেহটি আগের মতোই রয়েছে। কাফনের গিঁটও খোলা নয়। তবুও ভেতরে ঢুকে সবকিছু আরেকবার ভালো করে দেখে নিলাম। কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ঠিক তখন মৃত ব্যক্তির ছোট ভাই ধীরে ধীরে বললেন, মৃত্যুর আগে বড় ভাই শুধু একটাই কথা বলছিলেন, বারবার বলছিলেন, আমাকে বাড়ি নিয়ে যেও, হাসপাতালে রেখো না। কথাটা শুনে আমাদের কারো মুখে আর কোনো কথা রইল না। আমরা আবার গাড়িতে উঠে বসলাম। এবার পুরো রাস্তা জুড়ে কেউ একটি শব্দও করছিল না। প্রায় ২০ মিনিট পর গ্রামের সীমানায় পৌঁছে গেলাম। ঠিক সেই সময় আবার সেই একই কণ্ঠ, এবার খুব শান্ত, খুব ধীর স্বরে, বাড়ি এসে গেছি। কথাটা শোনামাত্র সেলিম ভাই জোরে ব্রেক করলেন। আমরা সবাই একসঙ্গে পেছনে তাকালাম। মৃতদেহটি আগের মতোই নিশ্চুপ, কিন্তু মৃত ব্যক্তির বড় ছেলে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, এটাই আমাদের গ্রামের রাস্তা। বাবা সবসময় বলতেন, জীবনের শেষ সময় যেন তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর আমরা তাদের বাড়িতে পৌঁছে মৃতদেহ নামিয়ে দিলাম। বাড়ির উঠোনে মৃতদেহ রাখা মাত্র মৃত ব্যক্তির বৃদ্ধা স্ত্রী ছুটে এসে কান্না করতে করতে বললেন, তুমি তো বলেছিলে আমাকে আমার বাড়িতে নিয়ে যেও, আজ তোমাকে বাড়িতেই নিয়ে আসা হয়েছে। ওই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। আমি আর সেলিম ভাই একে অপরের দিকে তাকালাম। আমরা দুজনেই সেই কণ্ঠ শুনেছিলাম, কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারিনি আমরা যা শুনেছিলাম সেটা কি সত্যিই কোনো শব্দ ছিল, নাকি গভীর রাত, ক্লান্তি আর শোকের মুহূর্তে আমাদের মনের ভুল। সেদিনের পর আমি আর কোনো ঘটনার কথা শুনে সহজে হাসি না, কারণ পৃথিবীতে এমন কিছু অভিজ্ঞতা আছে যেগুলোর ব্যাখ্যা সব সময় পাওয়া যায় না। হৃদয় ভাই, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত। আজও গভীর রাতে অ্যাম্বুলেন্স চালানোর সময় সেই কণ্ঠটা মাঝে মাঝে কানে ভেসে আসে, আমাকে বাড়ি নিয়ে চলো। ধন্যবাদ হৃদয় ভাই। যদি আমার ঘটনাটি আপনাদের ভালো লাগে, ওয়েলকাম টু ব্যাক। আমি হৃদয়, আছি আপনাদের সঙ্গে। আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আপনি শুনছেন ভূত এফএম। ঘটনাটি সত্য ছিল নাকি শুধুই কাল্পনিক সেটা আমি জানি না, তবে একটা কথা ঠিক, অন্ধকারের আড়ালে যেসব রহস্য লুকিয়ে থাকে তার সবকিছুর ব্যাখ্যা হয়তো আমাদের জানা নেই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদের আরও নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আর আপনি যদি এখনও ভূত এফএম পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন, কারণ প্রতি রবিবার ও বৃহস্পতিবার রাত 11:30 আমি ফিরে আসি বাস্তব সত্য ঘটনা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি হৃদয়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসব নতুন কোনো অজানা, রহস্যময় আর ভয়ঙ্কর ঘটনা নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।